এক নিশিরাত কয়েকজন বন্ধু একত্রিত হয় মদ্যপানের জন্য। গল্প করার সময় একজন বন্ধু তাদেরকে একটি কাহিনী শোনায়। গল্পের মাঝে উঠে আসে একটা পরিবার ও ফ্যাক্টরির গল্প। এরপর কি হলো সেটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও তান্তিরাম। অজয় শহরে একটা কোম্পানিতে কাজ করে। অনেকদিন পর কাজের মাঝে ছুটি পেয়ে গ্রামে বন্ধুদের সাথে বেড়াতে এসেছে। অজয়ের বন্ধুরা সব একত্রিত হচ্ছে। এখানে তো কিছু জলপানি থাকবেই, তাই আজকে রাতে চলবে পার্টি। আগের বার অজয়ের এক বন্ধু নেশার চোটে তার গার্লফ্রেন্ডের জায়গায় নিজের বাবাকে কল করে উল্টাপাল্টা বলেছিল। বুঝতেই পারছো নিজের বাবাকে কি বলেছিল গার্লফ্রেন্ড ভেবে। তো যাই হোক, তাই এইবার যাতে কেউ কোনো বিপদে না পড়ে তাই অজয় সবাইকে নিয়ে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় চার দেওয়ালের মাঝে নিয়ে এসেছে। তখন বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস। তাদের গল্পটা পুরো জমে উঠেছে। তাদের মধ্যে একজন বলে ওঠে, এখানে যে অন্ধকার, একটা ভূতের গল্প বললে বিষয়টা কিন্তু আরো জমে উঠবে। ভূতের কথা শুনতেই তাদের মধ্যে একজন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বাকিরা খুব সাহসী। তখন অজয় তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোদের কি জিনের বিষয়ে কোনো জ্ঞান আছে, বা তোরা কি জিন সম্পর্কে কিছু জানিস? তখন তাদের মধ্যে একজন বলে যে হ্যাঁ, আমি জিন সম্পর্কে জানি, আমরা যেটা খাচ্ছি এটাই একটা জিন। এটা বলে সবাই সেখানে হেসে ওঠে। অজয় তাদের থামিয়ে বলল, শোন তাহলে, ছোটবেলায় আমরা আলাদিন বা অন্যান্য গল্পতে আমরা যেভাবে জিনকে দেখেছি বা চিনেছি, সত্যিকারের জিন আসলে তেমন হয় না, তারা অনেক ভয়ঙ্কর হয়। তাই গল্পে ঢোকার আগে এই ব্যাপারে তাদের একটু ক্লিয়ার করে দেই। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে সর্বশক্তিমান যেমন মানুষদের তৈরি করেছেন, তেমনি ভাবে সৃষ্টিকর্তা জিনদের আগুন দিয়ে তৈরি করেছেন। তারা আমাদের মতোই একটা প্যারালাল ইউনিভার্সে থাকে। আমাদের জিন দেখতে পেলেও আমরা তাদের দেখতে পারি না, যতক্ষণ না তারা নিজ থেকে আমাদের দেখা দেয়। জিন মানুষদের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। তারা যে কোনো রূপ ধরতে পারে, কিন্তু এদের উপরে রয়েছে এক কঠিন নিয়ম। জিন কখনোই কোনো মানবের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতে পারবে না। যদি কেউ শারীরিক সম্পর্ক করে তাহলে তাদের নির্মম শাস্তি দেওয়া হবে। বেশিরভাগ জিন এই নিয়ম পালন করলেও একটা দল এর বিপক্ষে যায়। এরা মানুষদের একাকিত্বের ফায়দা লুটে ক্লোজ হওয়ার চেষ্টা করে। আর যদি জিন কোনোভাবে সফল হয়ে যায় তাহলেই ঘটবে বিপত্তি, কারণ তখন কেউ জিনের ছলনা থেকে বের হতে পারবে না। এরপর অজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আজ তাদের কোনো গল্প নয়, বরং আমার গ্রামের এক সত্য ঘটনা শোনাবো। সময়টা 1975। শিবাকাশী গ্রামে আদিলক্ষ্মী নামের একটা নামকরা আতশবাজির ফ্যাক্টরি ছিল। মাঝবয়সী ভদ্রলোক আদিবান এই ফ্যাক্টরির মালিক। আতশবাজির ফ্যাক্টরিতে অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হয়। আদিবানের একমাত্র ছেলে, যার নাম বালাচন্দ্র, আর তাকে বালা বলেই ডাকবো। কাজের মাঝে একদিন এক মহিলা এসে আদিবানকে বলল, বাইরে আপনার ছেলে আপনার জন্য অপেক্ষা করছে, একটু আসুন। আদিবান বাইরে আসলে বালা তার বাবার হাতে একটা চিঠি দেয়। চিঠিটা পড়ে আদিবানের লজ্জায় মাথা হিট হয়ে যায়, কারণ তার বউ অন্য কারোর সাথে পালিয়েছে। এরপর বালা ছোট থেকেই ফ্যাক্টরির কাজে লেগে পড়ে। এর জন্য তার মায়ের অভাবটা প্রায় ভুলেই যায়। কিন্তু আদিবানের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সেই সময় গ্রামে একটা নিয়ম ছিল যে বউ বেঁচে থাকা পর্যন্ত কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না। আর যদি এই নিয়ম কেউ লঙ্ঘন করে তাহলে তাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। তাই আদিবান বুদ্ধি করে গ্রামের বাইরে একটা বাড়ি বানিয়ে একজন মহিলাকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে। সময় 1989। বালা এখন বড় হয়ে গিয়েছে, বাবার ব্যবসা একাই সামলাচ্ছে। কিন্তু ছোটবেলায় ওই ঘটনা বালার মনে বড় একটা দাগ কেটেছে, যার কারণে বালা মেয়েদের অনেক বেশি ঘৃণা করে। কিন্তু আদিবান জোর করে ছেলের বিয়ে গ্রামের সব থেকে সুন্দরী মেয়ের সাথেই দেয়। গ্রামের প্রতিটি মানুষ তার রূপের হিংসে করত। তার নাম ছিল আলাগিনী। কিন্তু বিয়ের প্রথম রাতে বালা আলাগিনীকে জানিয়ে দেয় বাবা জোর করে তাকে বিয়ে দিয়েছে, তাই সে কোনোদিন তাকে বউয়ের মর্যাদা দিতে পারবে না। এর জন্য সে ক্ষমা প্রার্থী। এইভাবে প্রতি রাতে বালা বারান্দায় এসে ঘুমাতো। আলাগিনী ভালোবেসে তার স্বামীকে অনেকবার ডেকেছে, কিন্তু বালা সেই ডাকটাও পছন্দ করে না। আলাগিনী প্রতিদিন চোখের জল ফেলে ভাবত, হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন তার স্বামী তাকে অনেক ভালোবাসবে। একদিন ফ্যাক্টরির মেয়েগুলো বালার টেবিলটা পরিষ্কার করছিল। দেখা যায় একটা জিন তাদের উপর নজর রাখছে আর গোটা ফ্যাক্টরি ঘুরছে। এইভাবে বেশ কিছুদিন ধরে এই জিন বালার উপর নজর রাখছিল। ছেলের বিয়ের পর আদিবান কাজের দায়িত্ব ছেড়ে গ্রামের বাইরে ওই মহিলার সাথেই থেকে যায়। আর এইদিকে বালার সাথে আলাগিনের দূরত্ব বেড়েই চলেছে। এই সব মিলিয়ে বালা একাকিত্বে থাকতে শুরু করে। বালা একদিন ব্যবসার হিসাব মেলাচ্ছিল, তখন হঠাৎ করে লাইটটা জ্বলতে আর নিভতে শুরু করে। আর জিন পিছন থেকে বলে ওঠে 7860। বালা এইসব কথায় কান না দিয়ে আবার হিসাব করতে শুরু করে। হিসাব শেষ করে দেখতে পায় হিসাবের সমষ্টি 7, 8,
60। তখনই পিছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, আমি বলেছিলাম এটাই হবে। এইবার বালা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে নেয়। তখন জিন বলে, দাঁড়াও বালা, এটা তোমার ভ্রম নয়। তোমার মনে আছে 5 বছর আগে ফ্যাক্টরি থেকে 10,000 টাকা চুরি হলে তুমি তোমার বাবাকে বলেছিলে এটা ভীমপুর কাজ। তখন তোমার বাবা তাকে কাজ থেকে বের করে দেয়, কিন্তু জুয়ায় হেরে যাওয়ার কারণে তুমি ওই টাকাটা চুরি করেছিলে। আর এই কথা আজ অব্দি কেউ জানা না। তাহলে আশা করি এখন তুমি বিশ্বাস করেছো যে আমি যে সে কেউ না। বালা ভয় পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? জিন বলে, আমি কে সেটা জানার বিষয় না, বরং তুমি আমার থেকে কি সুবিধা পাবে এটাই আসল। বালা সেদিন কিছু না বলে সোজা বাবার সাথে দেখা করতে চলে আসে, তবে কিভাবে কথাটা বলবে তা বুঝতে পারে না। আদিবান শুরুতে জানিয়ে দেয় ফ্যাক্টরি কাজে এইরকম চাপ আসবে, তাই বলে ছেড়ে দেওয়া যাবে না, তাকেই সবকিছু একাই সামলাতে হবে। এভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু আলাগিনীর চেষ্টা ছাড়েনি। আলাগিনী সবসময় চাইতো বালা তাকে আপন করে নিক। আজ রাতেও বালা একাই বারান্দায় শুয়েছিল। তখন হঠাৎ কেউ চাদরটা টান দিয়ে সরিয়ে ফেলে, আর তখন বালার ঘুম ভেঙে যায়। আশেপাশে কেউ নেই, ছমছম এক পরিবেশ, তাও যেন কেমন চাপা একটা অনুভব হচ্ছে। বালা দূর থেকে কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু বালা কিছু বুঝতে না পেরে চুপচাপ আবার শুয়ে পড়ে। তখন জিনটা অন্ধকারে তার দিকে এগিয়ে আসে, আর বালা জিনের ভয়ানক রূপ দেখে আটকে ওঠে। তখন আলাগিনী এসে বালাকে সামলায়। বালার ভয়ে গলা শুকিয়ে গেছে। আলাগিনী তখন তাকে পানি খাওয়ায় আর তার ঘামগুলো মুছে দেয়। বালা প্রথমবারের মতো তাকে ভালোবাসার চোখে দেখে। ছোট থেকেই সে এইরকম দুঃস্বপ্ন দেখে রাতে জেগে উঠত। তখন মা তাকে জড়িয়ে ধরে থাকতো। সেই আপন ভালোবাসাটা বালা অনেকদিন পর ফিরে পায়। ফলে মেয়েদের প্রতি তার চোখে যে ঘৃণাটা ছিল সেটা ধীরে ধীরে কমে যায়, এবং প্রথমবারের মতো সেই রাতে বালা তার কাছে ক্ষমা চেয়ে তাকে আপন করে নেয়। এরপর থেকে তাদের জীবনের সুখ শান্তি সব ফিরে আসে। এরপর বালা নির্ভয়ে ফ্যাক্টরিতে যেতে শুরু করে। বালার বাবার যেসব বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো বালা আবার চালু করে। সমস্ত হিসেব নিকেশ ভালোই চলছিল। এর মধ্যে একদিন আলাগিনী বালার জন্য দুপুরে খাবার নিয়ে আসে, আর দুর্ভাগ্যবশত সেই দিনই জিনের নজর পড়ে আলাগিনীর ওপর। কিন্তু আলাগিনীর গলায় মঙ্গলসূত্র থাকার জন্য জিন কিছু করতে পারে না। তবে লালসার চোখে জিন এক দৃষ্টিতে আলাদিনীকে দেখছিল। আলাগিনী চলে যাবার পর বালা কাজে বসলে জিনের উদয় হয়, কিন্তু আজ বালা ভয় পায় না। জিন বলে, তোমার বাবার মনে সংশয় রয়েছে যে তুমি আদৌ ব্যবসা চালাতে পারবে কিনা, কিন্তু তুমি যদি চাও তোমার বাবার সংশয় ভাঙতে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমার ব্যবসায় এতটাই মুনাফা এনে দেব যা তোমার বাবা সারা জীবনেও দেখেনি, কিন্তু এর পরিবর্তে তোমায় শুধু আলাগিনীর 1 ফোঁটা রক্ত আমাকে এনে দিতে হবে। কথাটা শুনে বালা প্রচুর রেগে যায়। জিন বলে, আমি তোমায় না দেখিয়েছি ভয়, না দিয়েছি হুমকি, এমনকি তোমায় কাউকে মারতেও বলছি না, জাস্ট তোমার বউয়ের 1 ফোঁটা রক্ত চেয়েছি, যেটা তুমি আলাগিনীর অজান্তে আনতে পারো। আর তুমি এটা করলে আমি তোমায় অর্থ ও সম্মান দেব, যার মূল্য অনেক বেশি। তাই ব্যাপারটা ভেবে দেখো। বিষয়টা বালার মনে যথেষ্ট প্রভাব ফেলে। দিনের পর দিন ভাবতে থাকে সে কি করবে। মাথায় শুধু ঘুরছে আলাগিনীর 1 ফোঁটা রক্ত। এসব চিন্তা করতে করতে একদিন রাতে জলের সাথে ওষুধ মিশিয়ে আলাগিনীকে খাইয়ে অজ্ঞান করে ফেলে, আর আঙ্গুল থেকে 1 ফোঁটা রক্ত ছোট পাত্রে ভরে নেয়। আর সেদিন রাতেই বালা ফ্যাক্টরিতে এসে আলাগিনীর রক্ত টেবিলে রাখে, আর সাথে সাথে লাইট জ্বলতে নিভতে শুরু করে। তখন জিন বালাকে বলে, রক্তের ফোঁটা টেবিলে রাখার পর তুমি তোমার চোখটা বন্ধ করো। বালা ঠিক সেইভাবেই কাজটা করে। তখন জিন আনন্দের সাথে আলাগিনীর রক্ত গ্রহণ করে, আর বালাকে বলে, তুমি আমার ইচ্ছা পূরণ করেছো, এবার আমি আমার কথা রাখবো। তুমি ব্যবসায় উন্নতির সাথে এত মুনাফা করবে যা তোমার বাবা কোনোদিনও দেখেনি। আর মনে রেখো, একমাত্র তুমি ডাকলে আমি আসব, না হলে নয়। এটা বলে জিন চলে যায়। জিনের বলে যাওয়ার প্রতিটা কথা সত্যি হয়। বালার ব্যবসা আগের থেকে বেশি ভালো হচ্ছে। এক কথায় 100 থেকে কোটিতে পৌঁছে গেছে। শুধু নিজের গ্রামে নয়, আশেপাশে গ্রামের উৎসব বাদ দিয়েও যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে বালার থেকে আতশবাজি নিয়ে যেত। এরপর মুনাফার সাথে কিছু লোন যোগ করে বালা আরো একটা ফ্যাক্টরি নির্মাণ করে। ছেলের এই আনন্দের খবর আদিবানের কানে পৌঁছাতে সময় নিল না। ব্যবসার সাথে ছেলে যে বউয়ের সাথে মন দিয়ে সংসার করছে এতে সে ভীষণ খুশি। আলাগিনী ছোটবেলাতেই তার বাবা মা মারা গেছে। তারপর থেকে আলাগিনী তার কাকার কাছে মানুষ হয়েছে। তাই আলাগিনী সবসময় চাইতো যেন বাবা মায়ের সমান ভালোবাসা তার জীবন সঙ্গীর থেকে পায়। আর আলাগিনীর স্বপ্ন এখন সত্যি হয়েছে, আর বালা তাকে সারা জীবন সুখে রাখার কথা দেয়। এর কিছু মাস পর নতুন ফ্যাক্টরির উদ্বোধন করা হয় এবং ব্যবসা চরম সীমায় পৌঁছে যায়। বালা ব্যবসার কথা সব জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু জানেন, একটা কথা আছে, মানুষের ইচ্ছার কোনো শেষ নেই, যা সময়ের সাথে বালাকে লোভী করে তোলে।
দিওয়ালি উপলক্ষে বালা দুটো ফ্যাক্টরির প্রোডাকশন বাড়িয়ে দেয় এবং একদিন রাতে বালা জিনকে আবার ডাকে। জিন যখন সেখানে আসে বালা তাকে বলে জিন যেন তাকে দ্বিগুণ মুনাফা এনে দেয়। তখন জিন হেসে জানায় দ্বিগুণ নয়, সে এইবার এমন মুনাফা দেবে যেটা তাকে শুধু তার গ্রামের নয় বরং আশেপাশের সমস্ত গ্রামের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি বানিয়ে দেবে। জিনের কথা শুনে বালা তো মহা খুশি। তবে জিন তাকে একটা শর্ত দেয় যে এইবার কিন্তু এক ফোঁটা রক্ত চলবে না, কারণ আলাগিনের রক্তের স্বাদ সে পেয়ে গেছে। বরং এইবার জিন্দার সম্পূর্ণভাবে আলাগিনীকে নিতে চায়। বালা এটা শুনে অনেক রেগে যায়। সে নিজের রক্ত অন্য জিনিস দিতে রাজি, কিন্তু আলাগিনীকে দিতে পারবে না। এরপর বালা জিনের শর্তে রাজি না হয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখন জিন তাকে মনে করিয়ে দেয় এই কয়েক মাসের মধ্যে সে বালাকে যা দিয়েছে সেগুলো ফেরত নিতে তার একদিনই যথেষ্ট। বালা তখন রেগে জিনকে ফিরে যেতে বলে। তখন জিন ভয়ানক হাসি দিয়ে বলে আমি তোমাকে বলেছিলাম আমি শুধুমাত্র তোমার ডাকে আসবো, কিন্তু কখনো এটা বলিনি যে আমি তোমার কথাতেই যাব। তুমি শুধুমাত্র আমাকে ডাকতে পারো, তবে ফিরে যাওয়াটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে। তুমি আজ হয়তো চলে যাচ্ছ, কিন্তু মনে রেখো একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। বালা সেদিন চলে গেলেও জিন হাল ছাড়ে না। প্রতিদিন জিন বালাকে কনভিন্স করার চেষ্টা করত। এর মধ্যেই একদিন এলো খারাপ খবর। পরিবেশ দূষণ বেড়ে যাওয়ার কারণে সরকার আতশবাজির প্রোডাকশন ব্যান করে দিয়েছে। এই খবর পেয়ে বালা জীবনের প্রথম ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ ফ্যাক্টরিতে দ্বিগুণ মাল পড়ে রয়েছে, সেগুলোর কি হবে। তাই সেদিন বালা গ্রামের পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নেয় আর জানতে পারে সরকার আতশবাজি ক্ষণস্থায়ীভাবে ব্যান করেছে, আর কিছুদিন পর সরকার ব্যান তুলে নেবে। পঞ্চায়েতের এই কথা শুনে বালা মনে সাহস ফিরে পায়। তাই আপাতত প্রোডাকশন বন্ধ রেখে নতুন ফ্যাক্টরি হাউসে সমস্ত মাল স্টক করে রাখে, এই আশায় যে ব্যান উঠতেই সব মাল বেচে দিবে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। কিন্তু একদিন রাতে গ্রামে প্রচুর বৃষ্টি হয়। সকাল হতেই দরজা ধাক্কার আওয়াজে ঘুম ভাঙলো বালার। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে তার পুরো ফ্যাক্টরি ভেসে গেছে। ফ্যাক্টরি এই অবস্থা দেখে বালা নিজেকে সামলাতে পারে না। সেখানে মাথায় হাত রেখে বসে পড়ে। এক ঝটকায় তার সমস্ত স্বপ্ন ভেঙে যায়। তাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সর্বহারা বালা পৌঁছালো জিনের কাছে। জিন খুব ভালোভাবে জানতো সে আসবে। তখন জিন তাকে বলে বালা, তোমার কষ্ট চোখে দেখা যায় না, মনে হচ্ছে শুধু তুমি নয় আমি নিজেও ক্ষতিগ্রস্ত। সত্যি বলতে আমি কখনো চাইনি তোমার এরকম অবস্থা হোক, আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছি। বালা কাগজে মিনতি করে জিনকে বলে তুমি আমার রক্ত নাও, অন্য কিছু চাও আমি দেব, কিন্তু আলাগিনীকে আমি দিতে পারবো না। জিন কিছুক্ষণ চুপ থেকে বলে খুবই ভালো লাগলো দেখে যে তুমি বউকে এত ভালোবাসো, কিন্তু সে কি তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার যোগ্য? বালা হুট করে রেগে যায় আর বলে আমি জানতাম এটাই বাকি ছিল, বউর প্রতি আমার মনে সন্দেহ জাগানো। জিন বলে আরে তেমনটা নয়, শুধু ওকে জিজ্ঞেস করো কৈলাসকে আর সে এখন কেমন আছে। বাড়ি আসার পর থেকে বালার মাথায় ওই একটা কথাই ঘুরছে। শেষে নিজেকে সামলাতে না পেরে আলাগিনীকে জিজ্ঞেস করে বসলো কৈলাসের কথা। আলাগিনী কিছুটা ইতস্তত হয়ে বলল কৈলাস আমার ছোটবেলার বন্ধু আর আমার বাড়ির পাশেই থাকতো, আমরা একসাথে খেলতাম, পরে আমরা একে অপরের প্রেমে পড়ি, কিন্তু ওর কোনোদিনও ইচ্ছা ছিল না আমাকে বিয়ে করার, তাই আমি ওর থেকে দূরত্ব বজায় রাখার পর তোমাকে বিয়ে করি, কিন্তু এর থেকে বেশি আর কোনো সম্পর্ক ছিল না আমাদের মধ্যে। আলাগিনী বালাকে বলে আমি তোমাকে বাসর রাতে সবকিছু বলতাম, কিন্তু তোমার অমন অদ্ভুত আচরণের জন্য আমি কিছু বলিনি, কিন্তু আজকে সব বলে দিয়ে নিজেকে হালকা মনে হচ্ছে, আর তোমার থেকে লুকানোর জন্য আমাকে ক্ষমা করে দাও। পরের দিন বালা জিনকে এই ব্যাপারে দোষারোপ করে যে তার জন্য বউকে সন্দেহ করেছে। বালা যেমনটা ভেবেছিল সেমনটা হয়নি, কিন্তু জিন তাকে বারবার বিভ্রান্ত করে মনে ঢুকাতে চাইছিল যে আলাগিনী কৈলাসের সাথে কতটা ক্লোজ ছিল, কিন্তু শত চেষ্টার পরেও বালা বিশ্বাস করতে চায় না। তখন জিন তাকে একটা ভিশন দেখায় যেখানে কৈলাসের সাথে আলাগিনী আপত্তিজনক অবস্থায় ছিল। বালা এটা দেখে চমকে উঠে। বালা কিছুতেই কিছু বিশ্বাস করতে পারছে না। জিন তখন বালাকে বলে তোমার কি এখনো মনে হয় আলাগিনী শুদ্ধ? এখন বালার মনে আর কোনো সংশয় রইল না। এরপর বালা প্রচন্ড রাগ নিয়ে দেখা করে তার বাবার সাথে, আর সব ঘটনা তার বাবাকে খুলে বলে যা এতদিন তার সাথে ঘটেছে। কিন্তু এ কি, এত কিছু শোনার পরেও আদিবান একটু অবাক হলো না, আর বালাকে বলল বউকে জিনের হাতে তুলে দে। বাবার মুখে এমন কথা শুনে বালা তো রীতিমতো চমকে উঠল। তখন আদিবান তার ছেলেকে বলে আমার রক্ত বইছে তোর শরীরে, তুই কেন অন্যের বউকে নিয়ে ঘর করবি? টাকা থাকলে এরকম আরো 10টা সুন্দরী মেয়ে তোর কাছে আসবে, কিন্তু টাকা না থাকলে ওই একটা আলাগিনও তোর সাথে থাকবে না। তাই বলছি জিনের হাতে ওকে তুলে দে, আর যদি গ্রামের কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি তোর বউ অন্য কারোর সাথে পালিয়েছে। আর এই কথাটা শুনে বালা একদম অবাক হয়ে যায়।
অর্থাৎ বালার মা কোনোদিন কারো সাথে পালায়নি, বরং এই সবটাই ছিল তার বাবার প্ল্যান। আর এই জিন তাদের বংশের সবাইকে একইভাবে ফাঁসিয়ে যাচ্ছে। এরপর আদিবান বালাকে বলে, তুই এখন ভালো খারাপের মাঝে দাঁড়িয়ে আছিস। আজ থেকে কয়েক বছর আগে আমি একই জায়গায় দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে আমি সফল হয়েছি। আর এখন তোর পালা। এই ঘটনার পর বালা এক প্রকার জ্ঞানশূন্য হয়ে পড়ে। এতদিন আলাগিনী তার থেকে এমন ভালোবাসা চেয়েছিল যেন বালা তার সব দোষ ভুলে বাবা মায়ের মতো ক্ষমা করে দেয়। তাহলে কি এগুলো ছলনা? সত্যি কি আলাগিনী তার নয়? আলাগিনী কি সত্যিই কৈলাসের? প্রমাণ তো বালার চোখের সামনে। জিন তো তাকে সব দেখিয়েছে। তাই বালা সিদ্ধান্ত নেয় যে সে আলাগিনীকে জিনের হাতেই তুলে দিবে। সেদিন রাতে বালা আলাগিনীকে বোঝায়, বিয়ের শুরু থেকে আমাদের সংসারে এবং ব্যবসায় অনেক সমস্যা বাধা বিপত্তি গেছে, যার কিছু অবশ্য এখনো চলছে। তাই এই বিষয় নিয়ে আমি একজন পুরোহিতের সাথে পরামর্শ করেছি। পুরোহিত আমাকে জানিয়েছেন যে এর সমাধান রয়েছে, তার জন্য তোমার সাহায্য লাগবে। তখন আলাগিনী বলে সে বালাকে সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত। এই সুযোগে বালা জানায়, পুরোহিত বলেছেন তাদের বিয়ে যেহেতু একটা খারাপ সময় হয়েছিল, তাই কাল ভোর 4টার সময় তাদের ফ্যাক্টরিতে পুনরায় আবার বিয়ে করতে হবে, তাহলে সব সমস্যা মিটে যাবে। কথাটা শুনে আলাগিনী রাজি হয়ে যায়। এরপর সঠিক সময় মতো আলাগিনী নতুন বধূর শ্বাস সাজে। জিন শুরুতে আলাগিনীকে নিতে পারত, কিন্তু তার গলায় মঙ্গলসূত্র থাকার কারণে জিন তাকে নিতে পারেনি। এরপর বালা মঙ্গলসূত্র খুলে আলাগিনীকে নিয়ে ফ্যাক্টরিতে চলে যায়। আর যেমন ভাবা তেমন কাজ, জিন এখন তার মতলবে সফল হবে। এরপর বালা জিনকে ডাকতে শুরু করে। তখন জিন আলাগিনীকে অগ্নিকুণ্ডের মাঝে ঘিরে ফেলে। আলাগিনী প্রথমে ভেবেছিল বালা হয়তো তার সাথে মজা করছে, কিন্তু আলাগিনী ভুল ভেবেছে। বালার এমন আচরণের কথা জিজ্ঞেস করলে তার আর কৈলাসের শারীরিক সম্পর্কের কথাটা জানায়। তখন আলাগিনী বালাকে মনে করিয়ে দেয় বিয়ের প্রথম রাতে বিছানায় রক্তের দাগের কথা, যেটা তার সতীত্ব প্রমাণ করে। কথাটা শুনেই বালা বুঝতে পারে সেদিন জিন তাকে যেই ভীষণ দেখিয়েছিল সেটা পুরোটাই মিথ্যে ছিল। কিন্তু সন্দেহে, হিংসে ও লোভে পড়ে বালা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে কিছুই টের পায়নি। আলাগিনী কখনো ভাবেনি বালা তার ভালোবাসা ও বিশ্বাস ভাঙবে। এমনকি সে এখন একা নয়, কারণ তার পেটে রয়েছে তাদের বাচ্চা। আলাগিনী ভেবেছিল সব সমস্যা কেটে যাওয়ার পর প্রেগন্যান্সির খবরটা তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। বালা নিজের ভুল বুঝতে পেরে আলাগিনীকে বাঁচাতে যায়। তখন অগ্নিকুণ্ডের মাঝে জিনের আবির্ভাব ঘটে, আর চোখের পলকে আলাগিনীকে জিন সাথে করে নিয়ে যায়। এদিকে বালা অসহায়ের মতো কাঁদতে থাকে। বালা ভাবে তার এত বড় ভুলের কোনো ক্ষমা নেই। এরপর বালা তার বাবার সাথে দেখা করতে চলে যায়। যে বাবা নিজের ছেলের ক্ষতি চায় এবং জেনে শুনে বিবেকের আগুনে পুড়তে ঠেলে দেয়, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বালিশটা নিয়ে বাবার মুখে চেপে ধরে। আদিবান নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শেষে তাকে মরতেই হয়। বালার সন্দেহের জন্য দুজন মানুষের প্রাণ গেছে, একজন তার ভালোবাসার আর একজন তার সন্তান। আর এই ভুল মাথায় নিয়ে বেঁচে থাকা যায় না। তাই বালা আদিলক্ষ্মী ফ্যাক্টরিতে এসে গলায় দড়ি দেয়। বালা আলাগিনীকে কথা দিয়েছিল সে তার মা বাবার মতো আগলে রাখবে, কিন্তু সেটা বেঁচে থাকতে না হলেও মরার পর না হয় হোক। এরপর বালা গলায় দড়ি দিয়ে সেখানেই মারা যায়। বন্ধুর হাতে সিগারেটের আগুনের ছ্যাঁকা খেয়ে অজয়ের গল্প থামলো। কেউ এতদিন জানতো না যে তাদের গ্রামে এরকম একটা ঘটনা হয়েছে। তাদের মধ্যে একজন তো আবার এটাকে ভুয়া গল্প বলে, কিন্তু গল্পটা যেমনই হোক নেশার মধ্যে গল্পটা একদম জমে উঠেছিল। তখন একজন বন্ধু বলে, আচ্ছা ভাই, আদিলক্ষ্মী ফ্যাক্টরিটা আসলে কোথায়? অজয় কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা এখন যেখানে বসে আছি এটাই আদিলক্ষ্মী ফ্যাক্টরি। কথাটা শুনে সবাই চমকে উঠলে অজয় হেসে বলে, কি হলো, এখন কেন ভয় পাচ্ছিস? এই তো বললি বানানোর সব গল্প। তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে, তোরা থাক ভাই, আমি চললাম। ফাজলামির একটা সীমা থাকে। আর হঠাৎ তখনই হ্যারিকেন নিভে যায়। সবার হাত পা কাঁপতে শুরু করে। কি হলো? হারিকেন জ্বলছে না কেন? ঘুটঘুটে অন্ধকার, এক হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। তখনই লাইটটা জ্বলতে নিভতে শুরু করে। সবার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, কেমন একটা পোড়া গন্ধ। আর তখনই আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পে কিছু প্রশ্ন রয়েছে, যেমন আদিলক্ষ্মী কার নাম ছিল, কে আদিলক্ষ্মী, আর কেনই বা এই ফ্যাক্টরির নাম আদিলক্ষ্মী রাখা হয়েছে, আর এই জিন কিভাবে এই ফ্যাক্টরিতে আসলো। এইসব প্রশ্নের উত্তর এই চ্যানেলেই আপনারা কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন। যদি আপনারা সত্যি ঘটে যাওয়া এমন কোনো হরর মুভি দেখতে চান, তাহলে ডান পাশের ভিডিওটা ক্লিক করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।